বীরত্বের প্রতীক চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আমি ভারতবর্ষ যে কাহিনী আজ আপনাদের বলতে চলেছি তা অনেক পুরনো, খ্রিস্টপূর্ব ৩৩০ বছরের পুরনো। এটা সেই সময়কার ঘটনা যখন ম্যাসিডোনিয়ার রাজা সিকান্দার নিজের বিরাট সৈন্যদলের শক্তিতে একের পর এক দেশ দখল করছিলেন। সিকান্দার হৃদয়ে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে একের পর এক দেশের ভূখণ্ড দখল করে সমানে এগিয়ে চলেছিলেন। এমন বর্বর শাসকের আকাঙ্ক্ষা এবার আমার সীমান্তকে সতর্ক করছিল, আর আমি প্রত্যাশা করছিলাম তার, যে আমাকে সিকান্দারের আক্রমণ থেকে বাঁচাতে পারে। আমার সোনালী ইতিহাস রচনা করবার জন্য নির্বাচন করা হয়েছিল তক্ষশিলার মহান আচার্য চাণক্যকে। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। নিয়তি যখন একদিকে আমার সীমান্তে বিপদ ঘনিয়ে আনছিল, অন্যদিকে তার মোকাবিলা করবার জন্য একদিকে যেমন চন্দ্রগুপ্তের মতো বীরের জন্ম হয়েছিল, যে ওই সময় আমার প্রয়োজন পূরণের জন্য সত্যি এক হিরে ছিল, কিন্তু ছিল আকাটা। তাই তাকে তৈরি করবার জন্য নিয়তি চাণক্যের মতো আচার্যকে ওই সময় জন্ম দিয়েছিল, যার মনে অখণ্ড ভারতের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নকে পূরণ করবার জন্য উপযুক্ত শাসকের প্রবল ইচ্ছেও, যা এক সূত্রে বেঁধে আমায় অপরাজেয় করে তুলতে পারে। আরে ওই যে আচার্য!
পুরুষ দত্ত, আচার্য এটা কি করছেন? এত দাম দিয়ে ঘোল কিনে সেটা গাছে দিয়ে দিচ্ছেন। চুপ করো ভদ্রভট। ইনি আচার্য চাণক্য। ইনি নানান রকমের বিচিত্র কথা বলেন। গুরুকুলে এমনিতেই সবাই ওনাকে বিদ্রোহী আচার্য বলে না। আচার্য, আচার্য চাণক্যের কাছে পুরুষ দত্তের প্রণাম। ভদ্রভটের প্রণাম গ্রহণ করুন আচার্য। যশস্বী ভব। আচার্য, আমাদের চোখের সামনে আপনার পায়ে কাঁটা ফুটল। আমাদেরও খারাপ লেগেছে আচার্য, কিন্তু আমাদের কিছু করার ছিল না। পায়ে কাটা ফোটা ছিল দুর্ভাগ্যজনক, কিন্তু গুরুত্বপূর্ণ হলো তারপর আমি কি করলাম। হ্যাঁ, আমরা দুজন এটাই দেখছিলাম আচার্য। আচার্য, এটা কোনো তন্ত্রের বল নয় তো? যে কষ্ট আমি পেয়েছি তা যেন আর কেউ না পায়, সেই জন্যই আমার মনে হলো এই কষ্টের কারণটাকেই নষ্ট করাটা আবশ্যক। গাছের মধ্যে ঘোল ঢেলে কিভাবে সম্ভব আচার্য? গাছে ঘোল ঢেলে আমি সেই পিঁপড়েদের আমন্ত্রণ জানালাম, যারা এবার আসবে আর গাছটাকে গোড়া থেকেই নষ্ট করে দেবে। আর তাহলে এই রাস্তাটা সকলের জন্যই কণ্টকহীন হয়ে পড়বে। সমস্যা থেকে বাঁচাটাই আবশ্যক নয়, বুদ্ধিমান হলো সেই যে সমস্যার সম্মুখীন হলে সেটাকে মিটিয়ে তবেই শান্ত হয়। কিছু বলার ছিল আমায়? হ্যাঁ, প্রধান আচার্য মশাই আপনাকে এক্ষুনি ডেকেছেন। আচার্য, গুরুদেব গুরুকুলে আপনার জন্য অপেক্ষা করছেন। আচার্য, আচার্য! গুরুদেব, পার্সিয়াতে আমি নিজের চোখে দেখেছি সিকান্দার সেখানে সবকিছু নষ্ট করে নিজের রাজত্ব গড়ে তুলেছে। ম্যাসেডোনিয়া থেকে ও তো বেরিয়েছে বিশ্ব জয় করার জন্য। যে ওর সামনে এসে মাথা তোলার চেষ্টা করে বা প্রতিবাদ করে, তখন ওর সৈনিকেরা তাকে ধরাশায়ী করে দেয়। আপনারা তো ব্যবসায়ী, বিদেশের ব্যাপারে আপনাদের ব্যবহারিক জ্ঞান আমাদের থেকে অনেকটাই বেশি। আপনাদের কি মনে হয় সিকান্দার এখানেও কি চলে আসতে পারে? ক্ষমা চাইছি গুরুদেব, আমি কোনো ব্যবসায়ী নই, তবে তক্ষশিলায় আমি একজন আচার্য। আমার যতদূর মনে হয় সিকান্দার নিজের মাতৃভূমি ছেড়ে এত দূরে হিন্দুকুশ পার করতে পারবে না। কেন করতে পারবে না? যে রাজা বিশ্বজয়ের জন্য বাড়ি থেকে বেরোয় সে ভারতের মতো দেশ জয় করতে চাইবেই। যদি এমনটাই হয় তাহলে আমাদের ভারতবর্ষকে আমরা রক্ষা করব কি করে? একটাই রাস্তা আছে, অখণ্ড ভারত। বিদ্রোহী আচার্য, অখণ্ড ভারত হয়েই আমরা সিকান্দারকে উপযুক্ত জবাব দিতে পারি। আচার্য চাণক্য বোধহয় স্বপ্ন দেখতে খুবই ভালোবাসেন। আচার্য সুখদেব। গুরুদেব, ক্ষমা চাইছি আমি। 18-20 জনপদে বিভক্ত এই ভারতকে অখণ্ড ভারত রূপে কল্পনা করা দিনের বেলায় স্বপ্ন দেখা ছাড়া আর কি হতে পারে গুরুদেব? ইতিহাস তারাই বদলায় যারা দিনের বেলা স্বপ্ন দেখে। চাণক্য, আমি আচার্য সুখদেবের ব্যঙ্গকে সমর্থন না করলেও তোমার এই স্বপ্নকে কি বলবো বৎস? অসম্ভব বিচার নাকি অব্যবহারিক ভাবনা? গুরুদেব, অখণ্ড ভারত কোনো অব্যবহারিক ভাবনা নয়। এটা কেবল সিকান্দারের থেকে আসা বিপদের যোগ্য জবাব নয়, বরং এই একতাই ভারতবর্ষের উন্নত ভবিষ্যতের পথ। কিন্তু এই অসম্ভব কার্যকে সম্পন্ন করবে কে? মগধ। মগধ? ওটা আপনার জন্মভূমি, সেই জন্যে? না আচার্য সুখদেব, মগধ হল কেন্দ্র, সেই জন্য
মগধ শক্তিশালী সেই জন্য, মগধ সমৃদ্ধ সেই জন্য। তুমি ঠিকই বলছো চাণক্য, কিন্তু এই জন্যে কাউকে মগধে গিয়ে মগধের রাজাকে বোঝাতে হবে? কাউকে কেন গুরুদেব? শিক্ষকের কাজ শিক্ষকেরই করা উচিত। আমরা তক্ষশিলার শিক্ষক, শুধু ছাত্রদের পড়ানো আমাদের কাজ নয়, প্রয়োজন হলে রাজাদেরও শিক্ষা দিতে পারি আমরা। বিদ্রোহী আচার্য, আমার মতে এই কাজটা তোমারই করা উচিত। হ্যাঁ হ্যাঁ চাণক্য, তুমি এখনই মগধের জন্য বেরিয়ে পড়ো, কারণ এখনই যদি যাত্রা শুরু করো তাহলে বসন্ত উৎসবের মধ্যেই ওখানে পৌঁছে যাবে। মানে বলছি, রাগ রং, নাচ গান, সুরা, সুন্দরী, মানে বসন্তই বসন্ত। গুরুদেব যখন আপনাকে ওখানে পাঠাচ্ছেন তখন রাষ্ট্রহিতের সাথে সাথে আপনার এই সুযোগটাও নেওয়া উচিত, তাই না গুরুদেব? যার যেরকম প্রবৃত্তি সেরকমই বিচার। তাহলে এই কথাই ঠিক হলো চাণক্য, তুমি শীঘ্রই মগধে যাবার জন্য প্রস্তুত হও। আচার্য, আপনি বলেছিলেন যে পাটলিপুত্রতে বসন্ত উৎসব খুব আনন্দের সাথে পালন করা হয়, কিন্তু এখানে তো শোনো শোনো শোনো, মগধের অধিবাসীরা এবং দেশ বিদেশ থেকে আসা সমস্ত মানুষেরা শুনুন। মগধপতি মহারাজ ধননন্দের আদেশ শুনুন। কাঠ,
চামড়া আর লোহার তৈরি সমস্ত জিনিসের ওপর এই মুহূর্ত থেকে রাজ্য কর বাড়ানো হচ্ছে। হয় কর দাও, না হলে জীবন দাও। শোনো শোনো শোনো, খুব সুন্দর আচার্য। এখন দেখে মনে হচ্ছে বসন্ত উৎসব কত আনন্দের সাথে এখানে পালন করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে হতে চলা জ্ঞান সভার আয়োজন স্থল কোথায়? এবার জ্ঞান সভা হচ্ছে না। কেন? আমি কি কোনো জনসম্পর্ক অধিকারী? কেন আপনাকে এইসব খবর দিতে যাব আমি? কারণ তক্ষশিলা থেকে আমি এখানে জ্ঞান সভায় অংশ নিতেই এসেছি। আমি একজন শিক্ষক। ক্ষমা করবেন আচার্য, জ্ঞান সভা হোক বা না হোক, এসব প্রশ্নের উত্তর আমি কি করে দিতে পারি? আমি তো মাত্র রাজদরবারের একজন সিপাহী। যদি আমার সাধ্যের মধ্যে কোনো সেবা আপনাদের জন্য থাকে তাহলে বলুন। আমি এক্ষুনি মহারাজের সঙ্গে দেখা করব। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে দাঁড়িয়ে প্রতীক্ষা করুন। আপনার বার্তা আমি ভিতরে পাঠাচ্ছি। তাছাড়া নাম আর কাজ কি বলবো? যদি জিজ্ঞেস করে তো? নাম চাণক্য, তক্ষশিলার আচার্য। আর কাজ রাষ্ট্রীয় সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় আলোচনা। আজ্ঞা আচার্য। আমি দিয়ে দেব, সব কাজ না দিয়ে দেব। শুধু আমাকে আর কটা দিন সময় দিন সরকার। আমাকে দয়া করুন সরকার, আমার ছোট ছোট বাচ্চা রয়েছে। তুমি মহারাজকে এটাই বলেছো তো, যে তক্ষশিলার আচার্য চাণক্য রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে ওনার সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ, এটাই তো বলেছিলাম। কিন্তু মহারাজও ভিতরে রাষ্ট্রহিতের কাজে ব্যস্ত রয়েছেন। এমন কোন মন্ত্রণায় ব্যস্ত মহারাজ? এমন কোন মন্ত্রণায় ব্যস্ত মহারাজ?
త్రిగడదా దాదా త్రిగడదా గదిగిన్ తెట్ట కత్తగిన్న దదిదా కదదా తదిదా త్రిగడదా త్రిగడదా దాదా త్రిగడదా దా త్రిగడదా త్రిగడదా దా దగడదం ముదం దగడదం ముదం ముదం దా దిందా త్రిగడదా దిందా తెట్ట కత్తగదిగినదా ధుమ్కిట తగిట తక ధుమ్తెట కద గదిగిన దాదింద ధుమ్కిట తగిట తక ధుమ్తెట కద గదిగిన దాదింద తదింద తెట కద గదిగిన దా తెట కద గదిగిన దా తెట కద గదిగిన దా తదింద తెట కద గదిగిన దా తెట కద గదిగిన దా తెట కద గదిగిన దా తదింద తెట కద గదిగిన దా తెట కద గదిగిన దా తెట కద గదిగిన దా কে তুমি? আমি কে এই প্রশ্নের উত্তর খুবই সহজ মহারাজ, কিন্তু তক্ষশিলার এই আচার্যের ভয় এটাই যে এই প্রশ্নই যদি কেউ আপনাকে করে তবে কি উত্তর দেবেন আপনি? আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি কে মহারাজ। আমার প্রশ্নের তুমি একটু সহজ ভাষায় উত্তর দাও। কে তুমি? মগধের সন্তান, তক্ষশিলার আচার্য, চাণক্য। খুবই দুঃখের বিষয় অমর্ত্য প্রধান মুদ্রা রাক্ষস। এখন মগধ নরেশের প্রাসাদে যে কোনো দরিদ্র শিক্ষক নির্দ্বিধায় ঢুকে পড়ে আমার মনোরঞ্জনে বিঘ্ন সৃষ্টি করে। আমাকে নিজের বিদ্যালয়ের ছাত্র ভেবে এটাও বলতে পারে যে আমি নিজেই জানি না যে আমি কে। তিগড়ে ধা। মাথা তো কেটেও দেওয়া যায়। তিগড়ে ধা। দেখো তোমার কত সৌভাগ্য, আজ বসন্ত উৎসব আর আমি আজ খুবই খুশি। আমি খুব খুশি আছি, তাই চুপচাপ বলে দে যে তুই আমার মনোরঞ্জনে বাধা দেওয়ার দুঃসাহস কি করে করলি, দুষ্ট ব্রাহ্মণ। আপনার আনন্দে বাধা দান করার জন্য আমি খুবই দুঃখিত মহারাজ, কিন্তু আমি কি করতাম? আমার সামনে প্রশ্ন ছিল মগধের সুরক্ষার, আমার সামনে প্রশ্ন ছিল ভারতের সীমানাগুলির অসুরক্ষিত অবস্থা, আমার সামনে প্রশ্ন ছিল সমগ্র ভারতের জন্য মগধের গুরুত্বপূর্ণ দায়িত্বের। এতগুলো প্রশ্নের বোঝা একার কাঁধে কি করে নিতে পারি আমি?
যদি আপনার কাছে না আসি তাহলে আর কোথায় যাব আমি? কিন্তু আপনার সঙ্গে কথা বলতে না মাত্র বাধা দিও না একে। উনি তক্ষশিলার শিক্ষক, দেখে তো নাও কি কি শিক্ষা উনি দেন আমাদের। প্রাণ খুলে বলতে দাও ওনাকে। মহারাজ, ম্যাসিডোনিয়ার রাজা সিকান্দার বিশ্বজয়ের জন্য বিরাট সেনাবাহিনী নিয়ে বেরিয়ে পড়েছে। পার্সিয়া অব্দি পৌঁছে গেছে সে। হিন্দুকুশ পার করার আগেই আপনি এই বিচ্ছিন্ন ভারতকে একত্র করুন, নয়তো শেষ হয়ে যাব আমরা। সময় আমাদের হাতে খুবই কম আছে। এই দেখুন, এটা ভারত আর এটা মগধ। ভারতের কেন্দ্র হলো মগধ। সিকান্দারের সেনাবাহিনী হিন্দুকুশ পার করার আগেই আপনি সীমান্ত প্রদেশ কৈকেয়ী আর গান্ধারের সঙ্গে সন্ধি করে মিলিত হন। মহারাজ, কেটে যেতে পারে বিপদ, বেঁচে যেতে পারে ভারত। অনেকক্ষণ ধরে নিয়েছিস তুই আমার ধৈর্যের পরীক্ষা। এখন তুই শেখাবি আমাকে কি করে আমি রাজ্য চালাবো। ধৈর্যের পরীক্ষা তো শিক্ষককে দিতে হয়। বহু বছর পর যখন সে বাড়ি ফেরে, তখন শহরে ঢুকতেই তাকে কর বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। সাজানো গোছানো দোকানের সামনেই দারিদ্র্যের ছবি স্পষ্ট দেখা যায়। কর না দিলে মাথা কাটা যাবে, এরকম হুমকি শুনতে হয়। মগধ নরেশের সামনে কি করে কথা বলতে হয় সেটাও জানা নেই তোর, আর শাসন কার্য শেখাবি আমাকে। আপনি আমার কথাটা ঠিক আর যদি একটাও কথা বলিস, জিভ টেনে ছিঁড়ে নেব তোর। তোর গৌরব তোর চুলের মধ্যে আছে, তাই না? কে আছিস? ওর চুলের মুঠি ধরে ওকে বাইরে ফেলে দে। মহারাজ, মহারাজ সিকান্দারের সেনাবাহিনীকে কেবল অখণ্ড ভারতই সামলাতে পারে। একবার সময় চলে গেলে ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না। ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না মহারাজ। সিকান্দারের সেনাবাহিনীকে উপযুক্ত জবাব একমাত্র অখণ্ড ভারতই দিতে পারে মহারাজ। বিচ্ছিন্ন ভারতকে একত্র করুন মহারাজ, নয়তো ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না। এখনো সময় আছে, ভালো করে ভাবুন মহারাজ। আমার অনুরোধ স্বীকার করুন মহারাজ। মহারাজ, ইতিহাস আপনাকে কখনো ক্ষমা করবে না। এখনো সময় আছে, আমার কথা শুনুন মহারাজ। মহারাজ, মহারাজ! বলে দাও প্রহরীদেরকে, আজকের পরে কোনো ফালতু লোক আমার মনোরঞ্জনে বাধা সৃষ্টি করলে আমি ছেড়ে দেব না। সে কোনো ব্রাহ্মণই হোক কিংবা তক্ষশিলার আচার্য।
আচার্য, তোর গৌরব তোর চুলের মধ্যে আছে, তাই না? ধননন্দ, আমি বিষ্ণুগুপ্ত, জানি পুত্র চাণক্য। আজ আমার এই শিখা খুলে প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ পর্যন্ত না আমি তোর সর্বনাশ করি, যতক্ষণ না তোকে মগধের সিংহাসন থেকে সরিয়ে দিতে পারি, আর তোকে মগধের রাজ সিংহাসন থেকে সরিয়ে যতক্ষণ না এমন একজন ব্যক্তিকে বসাতে পারছি যে এই মগধের সঙ্গে সঙ্গেই অখণ্ড ভারতের জন্যেও নিজের প্রাণ দিতে সদা প্রস্তুত থাকবে, ততদিন আমি আমার শিখা বাঁধব না। এটা চাণক্যের প্রতিজ্ঞা। মনে রেখো এটা। তেড়া আচার্য, কি ভাবছেন? রাজার সৈনিকেরা আমাদের এখানে এসে ধরে ফেলবে আর নিয়ে গিয়ে কারাগারে বন্দী করে দেবে। তার আগেই আমাদের কোনো নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত। কিন্তু আমরা এখান থেকে কেন পালাবো? আমরা কোনো অপরাধ করিনি। আচার্য, ধননন্দের হাত থেকে বাঁচতে গেলে কোনো উপায় তো বার করতে হবে। আমার সত্যি খুব ভয় করছে আচার্য। ভয় পেও না ভদ্রভট্ট, এ সবই নিয়তির খেলা। দেখো একে, বোঝো একে। আপনি ধননন্দের বিরুদ্ধে যে প্রতিজ্ঞা করেছেন, তারপরেও নিয়তি আমাদের বাঁচাতে পারবে না আচার্য। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ ধননন্দের সৈনিকেরা যদি এখানে এসে আমাদের ধরে ফেলে তাহলে ওরা সত্যিই আমাদের মেরে ফেলবে। প্রতিজ্ঞা করার পর পালিয়ে যাওয়া কাপুরুষতা ভদ্রভট্ট। আপনার প্রতিশ্রুতি পালন করার জন্য আপনি সৈনিক কোথা থেকে আনবেন আচার্য? ধননন্দকে ওর সিংহাসন থেকে সরানো, নতুন রাজা খোঁজা, এটা খুব একটা সহজ কাজ নয়। আর আপনি তো অখণ্ড ভারত আর সিকান্দারকে হারানোর প্রতিজ্ঞাও করেছেন। আচার্য, এই সবকিছু কি সম্ভব? নিয়তির লেখা খণ্ডন করা যায় না। বহু বছর পর আমি আমার মাতৃভূমিতে ফিরেছি। কে জানে কেন আমার মনে হচ্ছে এটা একটা খেলা, যেন আগে থেকেই ঠিক ছিল আমার এই অপমান বা আমার এই শপথ। এই সব কিছু আসলে নিয়তিরই খেলা। যখনই কোথাও কোনো রাজার অত্যাচার শুরু হয় তখন
সময়ের পরিবর্তনের চাকাও ঘুরতে থাকে। আর এখন যদি সে আমার দ্বারাই সেই পরিবর্তন ঘটাতে চায়, তাহলে দেখো এবার নন্দের এই বংশ ধ্বংস হয়ে যাবে, আর নতুন রাজাকে এখানেই খুঁজে পাব। বিচ্ছিন্ন ভারত যার শক্তির দ্বারা একত্র হয়ে যাবে। কিন্তু কোথায় সে? কোথায় সে? কোথায় সে? চন্দ্রগুপ্ত, 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 চন্দ্রগুপ্ত। জয় হো। চন্দ্রগুপ্ত কোথায় থাকতে পারে? আবারও জিতে গেছে ও। ও সবসময় জিতে যায়। ভাই তুই সবসময় জিতে যাস কি করে চন্দ্রগুপ্ত? আরে এতে কি আছে? আমি শুধু এটাই ভেবে নিই যে লক্ষ্যে পৌঁছলে আমার মায়ের হাতে বানানো পায়েসের পাত্র আমার জন্য অপেক্ষা করছে, আর সেটা নেওয়ার জন্য আমি দৌড়তে থাকি আর জিতে যাই। মায়ের হাতের পায়েস খাওয়ার কল্পনা করে জিতে যাস? মূর্খ বানাচ্ছে আমাদের। আরে না না, সত্যি আমার মায়ের হাতে বানানো পায়েসটা এতই ভালো যে ব্যাস। এই তোরা জানিস আমার মামা কি বলেন? উনি বলেন যে তোর মা পায়েস বানানোর সময় গুড়ের সাথে ভালোবাসাও মিশিয়ে দেন, আর এই জন্য পায়েসের স্বাদ আরো মিষ্টি হয়ে যায়। চন্দ্রগুপ্ত, হ্যাঁ তুই তাড়াতাড়ি বাড়ি যা, তোর মা তোকে তখন থেকে খুঁজছে। মা?
কি হচ্ছিল এটা? লুকোনো? মারি মারি এবার। আরে কি করছিস? मेरा पहला दोस्त है तू ही माँ, तुझे हो पता के ना हो पता, मैं तेरी आँखों का तारा हूँ, तुझे हो पता के ना हो पता, मार्गदर्शक है सहारा भी तू, भगवान हो नहीं सकता हर समय यहाँ, इसलिए उसने बनाया तुझको माँ, भगवान हो नहीं सकता हर समय यहाँ, इसलिए उसने बनाया तुझको माँ। মোরা, এই মোরা, তাড়াতাড়ি বাইরে আয়। কি হয়েছে? মোরা, রাজা সৈন্যরা তোর দাদাকে কর না দেওয়ার কারণে ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না। দাদা, দাদা, মা, মা, দাঁড়াও মা, আমি কিছু করছি মা। আরে তুই কি করবি? আমি মামাকে নিয়ে আসবো মা। মা তুমি কাঁদবে না মা, আমি এক্ষুনি গিয়ে মামাকে নিয়ে আসছি। না চন্দু, এক্ষুনি যাস না, চন্দু যাস না ওখানে। চন্দু, চন্দু যাস না। নিয়ে নাও, নিয়ে নাও, এই দাসেরা তোমার অনেক কাজে আসবে। শক্তিশালী, চেহারা ভালো, খুব জোরে দৌড়োয়। আর কি চাই তোমার? এদের মধ্যে থেকে যে কাউকে নিয়ে নাও। মামা, 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 ছেড়ে দিন না আমার মামাকে। সূর্যাস্তের আগে যদি 15টা মুদ্রা এনে দিস তাহলেই ছেড়ে দেবো ওকে। যা। মামা, 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 আমি তোর সাহায্য করতে পারি পুচকে। আপনি আমায় 15 মুদ্রা দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। নিজের মামাকে ছাড়ানোর জন্য যে কোনো শর্ত পূরণ করতে রাজি আছি। তোর এই কথাটা মনে রাখিস পুচকে, না হলে। আমি বললাম তো আপনাকে, আমি নিজের মামাকে ছাড়তে চাই, ব্যাস। তার জন্য যে কোনো মূল্য দিতে হোক না কেন। আচ্ছা তাহলে চল, ঠিক আছে, চল আমার সাথে। মুরা, দাদা, দাদা, দাদা তুমি এসে গেছো। ওই প্রহরীরা তোমাকে ছেড়ে দিয়েছে। চলো ভেতরে চলো, ওরা যদি আবার এসে যায় তো। চান্দু কোথায়? মা, চান্দু, চান্দু,
মা, ইনি সৈন্যদের 15 মুদ্রা দিয়ে মামাকে ছাড়িয়েছেন মা। ইনি হলেন আমার মালিক। মালিক? তার মানে? মা, আমি 15 মুদ্রার জন্য নিজেকে এনার কাছে বিক্রি করে দিয়েছি। কি? বিক্রি করে দিয়েছিস? না না মা, মা, তুমি কি করছো মা? চুপ কর, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে। ও তো ছোট, ছেড়ে দাও ওকে। এত নিষ্ঠুর হয়েও না তুমি, ছেড়ে দাও আমার ছেলেকে। মা, এই কি বাচ্চা বাচ্চা করছিস? হ্যাঁ, শোন এদিকে, আমি সব বাচ্চা ফাচ্চা কিচ্ছু বুঝি না, বুঝলি? আমি তো সোজা সাপটা চুক্তি করেছি। ও 15 মুদ্রার জন্য নিজেকে আমার কাছে বেচে দিয়েছে, আর আমি কিনেছি, ব্যাস। কি রে, বল ওকে মিথ্যা বলছি আমি? না মা, ইনি সত্যি বলছেন। আরে তুই চুপ কর। তুই কি বুঝিস নাকি নিজেকে বিক্রি করে দেওয়ার মানে কি? বুঝিস তুই? মা, আমার 15 মুদ্রার প্রয়োজন ছিল, যেটা ইনি দিয়েছেন, আর তার বদলে উনি আমায় কিনে নিয়েছেন, ব্যাস। আরে চান্দু, 15 মুদ্রায় বিক্রি হয়ে গেলি তুই। দাস হয়ে গেলি তুই নিজে মামাকে ছাড়ানোর জন্য। মা, এবার তো সারাদিন তোকে শুধু দাসত্ব করতে হবে। তোর যখন খেলতে ইচ্ছা করবে তখনও তুই খেলতে পারবি না, আর যখন তোর ঘুম আসবে না তখন আবার গান শুনে নয়, ওর মারকে তোকে ঘুমোতে হবে। এটা তুই কি করে ফেললি রে চান্দু? চান্দু, তুই আর কখনো আমাকে দেখতে পাবি না, বুঝেছিস তুই? চান্দু, তুই আমার থেকে দূরে চলে গেলি রে। কি করলি চান্দু? ব্যাস, অনেক হয়েছে তোদের দুজনের নাটক। এবার তুই চুপচাপ চল এখান থেকে, চল চল। মা, তুমি কেঁদো না মা, আমি আসবো। নিজের খেয়াল রেখো মা, কেঁদো না মা, আমি আসবো। মা, আমার চিন্তা করো না মা, নিজের খেয়াল রেখো মা, আমি অবশ্যই ফিরে আসবো। মা, কেঁদো না মা, নিজের খেয়াল রেখো মা, আমি অবশ্যই ফিরে আসবো। নিজের খেয়াল রেখো মা, কেঁদো না মা, কেঁদো না, আমি অবশ্যই ফিরে আসবো। নিজের খেয়াল রেখো মা, নিজের খেয়াল রেখো, আমার চিন্তা করো না মা, আমি অবশ্যই ফিরে আসবো। মা, কেঁদো না মা, কেঁদো না, আমি অবশ্যই ফিরে আসবো মা। কাঁদিস না, খুব বড় একজন সম্রাট হবে তোর পুত্র। খুব বড় একজন সম্রাট হবে তোর, খুব বড় একজন সম্রাট হবে তোর পুত্র। যে কিছুক্ষণ আগে নিজের মামাকে ছাড়ানোর জন্য নিজেকে বিক্রি করে দিল, যে আমার চোখের সামনে দিয়ে অন্যের দাস হয়ে চলে গেল, তার ভবিষ্যৎ কি হতে পারে? সে কি করে সম্রাট হবে বাবা? নিয়তির খেলা বোঝা অত সহজ নয়, যা যে কেউ বুঝতে পারবে। আজ প্রথম বাড়ির বাইরে তোর পুত্র পা রেখেছে। তুই আমার কথা মনে রাখিস, একদিন খুব বড় একজন সম্রাট হবে তোর পুত্র। একদিন খুব বড় একজন সম্রাট হবে তোর, খুব বড় একজন সম্রাট হবে তোর, খুব বড় একজন সম্রাট হবে। নিজের খেয়াল রেখো মা, আমি অবশ্যই ফিরে আসবো। নিজের খেয়াল রেখো মা, কেঁদো না মা, কেঁদো না, আমি অবশ্যই ফিরে আসবো। নিজের খেয়াল রেখো মা।